অনেক দিন আগের কথা। কৃষ্ণপুর নামে একটি গ্রাম ছিল এবং সেই গ্রামে বাস করত ঋতু নামের একটি মেয়ে। ঋতু ছিল অনেক দয়ালু, সৎ প্রকৃতির মানুষ। সে পশু পাখি মানুষ সবাইকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু ঋতুর নিজের বলতে এই জগতে কেউ ছিল না। ঋতুর মা বাবা কে বা তার জন্ম কোথায় হয়েছিল এই ব্যাপারে সে কিছুই জানে না। সে ছোটবেলা থেকেই এই কৃষ্ণপুর গ্রামে একা একা বড় হয়েছে। ঋতু সেই কৃষ্ণপুর গ্রামের জমিদার বাড়িতেই কাজ করত। কিন্তু ঋতুর বাড়ির পাশে আরেকটি বাড়ি ছিল এবং সেই বাড়িতে বাস করত এক দম্পতি, কমলা ও তার স্বামী রামনারায়ণ। কমলা ছিল একজন চালাক, দুরন্ত ও কূটনীতিবিদ। সে এবং তার স্বামী ঋতুকে এই গ্রাম থেকে তাড়াতে চাইতো। এমনই একদিন ওই ঋতুকে যে কিভাবে এই গ্রাম ছাড়া করব কিছুতেই বুঝতে পারছি না। অনেকবার তো তাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ওকে তাড়াতে না পারলে তো ওর জমিটাও আমরা আমাদের নামে করতে পারবো না, জমিটা বেচতেও পারবো না। তুমি চিন্তা করো না গিন্নি, তোমার মাথায় যা শয়তানি বুদ্ধি আছে তা দিয়ে তুমি ঠিক কিছু না কিছু একটা করে নিতে পারবে। আর ঋতু এমনিতেই একটু বোকা প্রকৃতির, তুমি ওকে কথার জালে সহজেই বোকা বানাতে পারবে। আর তা যদি না হয়, তাহলে তুমি তোমার শয়তানি বুদ্ধিকে কাজে লাগাও। স্বামীর মুখে এই কথা শুনে কমলা চলে যায় ঋতুদের বাড়িতে। তারপর সে ঋতুকে ডাকতে থাকে। এই ঋতু, ঘরে আছিস নাকি? ঘরে থাকলে বাইরে বের হো এক্ষুনি। ঋতু তখন তার রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ করে কমলার গলার আওয়াজ শুনতে পেয়ে সে দাঁড়িয়ে যায় এবং সে বলে, এটা তো পাশের বাড়ির কমলা বৌদির গলার আওয়াজ। এত সকালে উনি আমার বাড়িতে, যাই একবার দেখে আসি। এই কথা বলে ঋতু বাড়ির বাইরে যেতে থাকে। তারপর ঋতু ঘরের বাইরে বেরিয়ে আসে এবং কমলাকে সে জিজ্ঞেস করে তখন, কি হয়েছে বৌদি, আপনি আমায় ডাকছিলেন? এই ঋতু, তোকে আর কতবার বলতে হবে, তুই এই ভিটা মাটি ছেড়ে দে। আমরা তোকে কিছু পরিমাণ টাকা দিয়ে দেব, তুই এখান থেকে চলে যা। চলে গেলে তোরই ভালো। না বৌদি, তুমি আমায় ক্ষমা করো। আমি এই বাড়ি ছাড়তে পারবো না। এই বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি। আর আমি কোথায় বা যাব? এই পুরো জগতে আমার যে আর কেউ নেই কমলা বৌদি। এই শুন, তোর এই পুরো জগতে কেউ আছে কিনা তা জেনে আমাদের কোনো কাজ নেই। তুই এখান থেকে চলে যা, চলে গিয়ে আমাদের উদ্ধার কর। তোকে ভালোই ভালোই বলছি চলে যা, না হলে আমি কি করতে পারিটা তোর ধারণার বাইরে। তারপর কমলা এইসব কথা বলে সেখান থেকে চলে গেলে তখন ঋতু বলে, এই ভিটেমাটি ছেড়ে আমি কোথায় বা যাব? আমার যে সত্যি যাবার কোনো জায়গা নেই। না, আজ অনেক দেরি হয়ে গেছে। এক্ষুনি জমিদার বাড়িতে যেতে হবে, না হলে ছোট গিন্নিমা আবার অনেক রেগে যাবেন। যাই এখন। আর এইদিকে তখন জমিদার গিন্নি তার ঘরে বসে বিশ্রাম করছিলেন। আসলে কৃষ্ণপুর গ্রামের জমিদার অনেক বছর আগেই গত হয়েছেন। এখন জমিদার গিন্নি তার একমাত্র ছেলে ও ছেলের বউকে নিয়ে সেই জমিদার বাড়িতে থাকেন। জমিদার গিন্নি নিজেও ছিলেন একজন অনেক সৎ এবং ভালো প্রকৃতির মানুষ, কিন্তু তার পুত্রবধূ ছিল একদমই তার পুরো উল্টো। সে ছিল অনেক জেদি, চালাক ও হিংসুটে প্রকৃতির। গরিব মানুষদেরকে সে মোটেই সহ্য করতে পারত না। কিন্তু সে দেখতে অনেক সুন্দর ছিল, তাই তার নাম ছিল রূপমতী। আর রূপের অহংকারী তার মাটিতে পা পড়ত না। জমিদার গিন্নি যখন ঘরে বসে বিশ্রাম করছিলেন, তখনই সেই ঘরে প্রবেশ করে ঋতু। তারপর সে জমিদার গিন্নিকে উদ্দেশ্য করে বলে, বড় গিন্নিমা, আপনার শরীর এখন কেমন আছে? এই তো চলছে রে ঋতু, কোনোদিন ভগবানের ডাক চলে আসবে। আমি এখন তো সেই অপেক্ষাতেই আছি। তুই কেমন আছিস বল তো? এভাবে বলো না বড় গিন্নিমা।
তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। ছোটবেলা থেকে তুমি আমায় আদর যত্ন ভালোবাসা দিয়েছো। কি বলিস ঋতু? মৃত্যুই হলো জীবনের আসল সত্য। আমাদের সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভাবেই তারা যখন গল্প করছিল তখন সেই গড়ে জমিদার পুত্রবধূ আসে। তখন সে ঋতুকে উদ্দেশ্য করে বলে, কিরে ঋতু, জমিদার বাড়িটিকে ধর্মশালা ভেবেছিস নাকি? যখন খুশি আসলি আবার যখন খুশি চলে গেলি, তোর কাজগুলি কি এবার আমি করব? আহা বৌমা, তুমি মেয়েটাকে এমন ভাবে কেন বলছো? আপনি থামুন তো মা, আপনার লাই পেয়েও এতটা সাহস পেয়েছে। দেখেছেন আজও কত দেরি করে এসেছে। ওর এখন এটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। বৌমা ভুলে যেও না, আমি এখনো বেঁচে আছি। তাই জমিদার গিন্নি ঋতুকে অনুমতি দিয়েছি। ও যখন খুশি আসবে, যখন খুশি যাবে। শাশুড়ির মুখে এমন কথা শুনে রূপমতী মনে মনে অনেক রেগে যায়। তখন সে মনে মনে বলতে থাকে, আজ তোর জন্য ঋতুমা আমাকে এতগুলি কথা শোনালেন। একটি কাজের লোকের জন্য এত অপমান, তা তো এই রূপমতি সহ্য করবে না। তোকে যদি আমি এই গ্রাম ছাড়া না করতে পেরেছি, তাহলে আমার নামও রূপমতি নয়। তারপর জমিদার পুত্রবধূ রেগে মেগে তার ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে সে বলতে থাকে, এই ঋতু মেয়েটির মধ্যে কি আছে? সামান্য একটা কাজের লোক, আর আমি হলাম রূপমতি। আমার মতো রূপ আর কারণ নেই। তাছাড়া আমি এই কৃষ্ণপুর গ্রামের জমিদার পুত্রবধূ। আর ওই সামান্য কাজের লোকের জন্য আমাকে এত অপমান সহ্য করতে হলো আজ। তখনই সেই ঘরে কমলা আসে। আসলে কমলাও জমিদার বাড়িতে কাজ করে। ছোট গিন্নি মা, আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমার তোর সাহায্যের দরকার। যদি ঠিকঠাক মতো কাজে করতে পারিস, মোটা টাকার ইনাম পাবি। আমি শুনেছি ওই ঋতু তোর বাড়ির পাশেই থাকে। হ্যাঁ ছোট গিন্নি মা, আপনি একদম ঠিকই শুনেছেন। তাহলে শুন, তোকে ঋতুকে যেভাবেই হোক এই কৃষ্ণপুর গ্রাম ছাড়া করতে হবে। আজ ওর জন্য মা আমাকে অনেক অপমান করেছেন। যতক্ষণ না আমি এর বদলা নিতে পারছি আমার শান্তি নেই। জমিদার পুত্রবধূর মুখে এই কথা শুনে তখন কমলা মনে মনে ভাবতে থাকে, এই তো দেখছি মেঘনা চাইতেন জল, আমাকে আর কষ্ট করে কিছুই করতে হবে না। ছোট গিন্নি মা নিজেও চান ঋতুকে এই গ্রাম ছাড়া করতে। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, তাহলে মোটা টাকার ইনামও পাওয়া যাবে আর সাথে জমিটাও। হ্যাঁ ছোট গিন্নি মা, আমার কাছে একটি বুদ্ধি আছে, তাহলে শুনুন। তারপর কমলা তার বুদ্ধিটি জমিদার পুত্রবধূকে বলতে থাকে। আর এইদিকে ঋতু তখন জমিদার বাড়ির সবার জন্য খাবার রান্না করছিল। তখনই সেখানে কমলা আসে এবং সে ঋতুকে উদ্দেশ্য করে বলে, এই ঋতু, ছোট গিন্নি মা বলেছেন তুই যাবার আগে উনার ঘরটা পরিষ্কার করে দেবার জন্য। ঠিক আছে কমলা বৌদি, আমি যাবার আগে ছোট গিন্নিমার ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যাব। এই কথা শুনে কমলা তখন সেখান থেকে চলে যায়। তারপর সে তার রান্না বাড়া শেষ করে জমিদার পুত্রবধূর ঘরে চলে যায় এবং সে জমিদার পুত্রবধূর ঘরটা পরিষ্কার করতে থাকে। এভাবেই সে বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে জমিদার পুত্রবধূর ঘরটি পরিষ্কার করতে থাকে। এইভাবেই যখন ঋতুর ঘরটি পরিষ্কার করা হয়ে যায় তখন সে সেই ঘর থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ঋতু আবার জমিদার বাড়িতে চলে যায়। সে প্রথমে যায় জমিদার গিন্নির কাছে এবং গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করতে থাকে। কিন্তু সে যখন কথা বলছিল তখন হঠাৎ করে জমিদার পুত্রবধূর গলার আওয়াজ শোনা যায়। কে কোথায় গেলে গো? আমার সর্বনাশ হয়ে গেছে। তখন জমিদার গিন্নি বলেন, কিরে ঋতু, হঠাৎ বৌমার কি হলো বলতো? এত চিৎকার চেঁচামেচি কেন করছে? আমি তো নিজেও বুঝতে পারছি না বড় গিন্নিমা। চলো আমরা বরং একবার ওনার ঘরে গিয়ে দেখি কি হলো। এই কথা বলে তারা দুজন রূপমতির ঘরের দিকে যেতে থাকে। রূপমতির গলার আওয়াজ শুনে তার ঘরে জমিদার গিন্নি ঋতু ও কমলা আসে। তখন জমিদার গিন্নি তাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা? সাত সকাল বেলা এত চিৎকার চেঁচামেচি কেন করছো? মা,
আমার বাপের বাড়ি থেকে দেওয়া সীতাহারটি আমি খুঁজে পাচ্ছি না কোথাও। আমার মনে হয় সেটি চুরি হয়ে গেছে। কি বলছো টাকি বৌমা? কার এত বড় সাহস হবে যে জমিদার বাড়ি থেকে সীতাহার চুরি করবে? আর চোর বাড়ির ভেতরে আসলে দারোয়ানরা তো দেখতে পেত। দারোয়ানরা দেখবে কিভাবে মা? চোর তো এখানেই আছে। এই সীতাহার ঋতু ওই চুরি করেছে, কারণ কাল সর্বশেষ ওই আমার ঘরে এসেছিল আমার ঘর পরিষ্কার করতে, তাই ওই চুরি করেছে। কি বলছো তুমি বৌমা? ভেবে বলো। ঋতুকে আমি সেই ছোটবেলা থেকে দেখছি। তোমার আগে থেকে ও এই বাড়িতে থাকছে, কাজ করছে। ও কোনোদিনও কোনো জিনিস না বলে ছুঁয়েও দেখেনি। আর তুমি বলছো ও তোমার সোনার হার চুরি করেছে? তারা যখন এসব কথা বলছিল তখন ঋতু মনে মনে বলে, এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো ছোট গিন্নিমার হার চুরি করিনি, তাহলে কেন উনি আমাকে চোর বলছেন? ঠিক আছে মা, তাহলে আমরা একবার ঋতুর বাড়িতে খোঁজ করেই দেখি। যদি সোনার হারটি না পাওয়া যায়, আমি ঋতুর কাছে ক্ষমা চেয়ে নেব। আর কোনোদিনও ওকে অপমান করব না। কিন্তু সোনার হারটি যদি ওর বাড়িতে পাওয়া যায়, তাহলে ওকে এই গ্রাম ছেড়ে চিরজীবনের মতো চলে যেতে হবে। এই কথা বলার পর জমিদার পুত্রবধূ ঋতু, কমলা ও একটি দারোয়ান ঋতুদের বাড়িতে যায়। তারপর তারা তিনজনে মিলে যখন ঋতুর ঘরে প্রবেশ করে, তখন জমিদার পুত্রবধূ ঋতুর পুরো ঘরটি খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে তিনি ঋতুর বালিশের নিচে সেই হারটি খুঁজে পান। ঋতু নিজের বালিশের তলায় সেই সোনার হারটি দেখতে পেয়ে অনেক অবাক হয়। তখন জমিদার পুত্রবধূ তাকে বলেন, আমার সন্দেহই তাহলে ঠিক। তুই চুরি করেছিস হারটি। এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে তোকে জেলে বন্দি বানিয়ে রাখবো সারা জীবন। যদি এটা না চাস, এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাবি। আপনি আমায় বিশ্বাস করুন ছোট গিন্নিমা, আমি এই চুরি করিনি। আর তাছাড়া এই পৃথিবীতে আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। আপনি আমায় বিশ্বাস করুন ছোট গিন্নিমা, আমি এই চুরি করিনি। আপনি বিশ্বাস করুন আমায়। আমায় একটু দয়া করুন ছোট গিন্নিমা। সব চুর ধরা খাবার পর একই কথা বলে আমাকে রাগিয়ে দিস না ঋতু। ভালোয় ভালোয় গ্রাম ছেড়ে চলে যা। তারপর ঋতুর আর কিছু করার না থাকলে সে সেই গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। আসলে সেদিন কমলার বুদ্ধিতেই জমিদার পুত্রবধূ ঋতুকে তার ঘর পরিষ্কার করার জন্য বলেছিল, আর কমলা নিজেই সেই সোনার হারটি ঋতুর ঘরে রেখে এসেছিল। এভাবেই তারা ষড়যন্ত্র করে ঋতুকে সেই গ্রাম ছাড়া করে। কিন্তু বেচারি ঋতু এই ব্যাপারে কিছুই জানতে পারেনি। আর এইদিকে ঋতু একটি গাছের নিচে বসেছিল, আর তখনই তার কাছে একটি বৃদ্ধ মহিলা আসে এবং তাকে দেখে জিজ্ঞেস করে তখন, কিরে নাতনি, এখানে এভাবে বসে বসে কি ভাবছিস? তোমাকে আর কি বলবো গো বুড়িমা, মিথ্যা চুরির দায়ে আমাকে এই গ্রাম ছাড়া হতে হচ্ছে। এই পৃথিবীতে যে আমার আর কেউ নেই। ও, বুঝতে পেরেছি। তাহলে শুন, এই দিক দিয়ে সোজা গেলে পশ্চিমে একটি জঙ্গল দেখতে পাবি। সেই জঙ্গলে প্রবেশ করার পর 3 ক্রোশ হাঁটার পর একটি গুহা দেখতে পাবি। সেই গুহায় তুই তোর প্রয়োজনীয় কিছু জিনিস পেয়ে যাবি। সেটা তুই গেলেই দেখতে পাবি। তারপর ঋতু সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলে প্রবেশ করার পর সে বুড়িমার বলে দেওয়া রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সে সেই গুহার সামনেও চলে আসে। ঋতু যখন সেই গুহার ভেতরে প্রবেশ করে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার চারিদিকে হাজার হাজার সোনা, রূপা, মণি মাণিক্য পড়ে আছে। এসব আমি কি দেখছি? যা দেখছি তা কি আদৌ সত্যি? এত সোনা দানা এই গুহার ভেতরে কিভাবেই বা এলো? আর বুড়িমা এসবের খবরই কিভাবে পেল? আমার মনে হয় এই সমস্ত কিছু বুড়িমার নিজেরই, তাই সে আমাকে এখানে পাঠিয়েছে। তাই আমি আমার প্রয়োজন মতো কিছু সোনা এখান থেকে নিয়ে নেই। এই কথা বলে ঋতু সামনে এগিয়ে যায় এবং সে সেখান থেকে মাত্র 2টি মুদ্রা তুলে নেয়। তারপর সে বলে, আমার জন্য এই 2টি মুদ্রাই যথেষ্ট।
এগুলো বিক্রি করে যা পাবো তা দিয়ে নিজের থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে নেব। তারপর খাবার জন্য কোথাও একটা কাজ খুঁজে নেব। তারপর ঋতু সেই গুহা থেকে চলে যায়, কিন্তু সে চলে যাবার পরই সেখানে সেই বৃদ্ধা মহিলাটি আসে এবং তখন সে বলে, এই সব সম্পদই আমার। তুই ঠিক ধরেছিস, কিন্তু এগুলো সবার ভাগ্যে জোটে না। শুধুমাত্র সৎ, দয়ালু মানুষই এগুলির ভাগীদার হয়। আর আমি জানতাম তুই একজন নির্লোভী মানুষ, তাই আমি তোকে এই গুহার সন্ধান দিয়েছি। হ্যালো দোস্ত, আমি হলাম এঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর এই গল্প তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে দিও। টাটা।